সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ দুপুর। বাংলাদেশ ও দেশের বাইরে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় চতুর্থ শিল্পযাত্রায় সাইবার চ্যালেঞ্জ। আসলে আপনারা জেনে থাকবেন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হচ্ছে, এমনকি প্রত্যেকটা শিল্প সেক্টর, কৃষি সেক্টর এবং সকল সেক্টরগুলোতেই অটোমেশনের দিকে যাচ্ছে। এই যে অটোমেশনের দিকে যাচ্ছে তার মানে হচ্ছে আলটিমেটলি আমরা সাইবারের সাথে কানেক্টেড হচ্ছি। তো এই সাইবার নিরাপত্তা যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই চতুর্থ শিল্পযাত্রায় আমরা কি সাইবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি এবং এর থেকে উত্তরণের উপায় কী, এই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ ব্যক্তি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান, চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনিক্যাল অফিসার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ এবং আপকামিং বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। প্রথমে আসলে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি এই চতুর্থ শিল্প বিপ্লব অথবা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা বলতে আমরা কি বুঝি? আমরা আসলে চতুর্থ শিল্প বিপ্লব বলতে যেটা বুঝি, যেখানে আমার যে ডিজিটালাইজেশনটা হচ্ছে, সেখানে আমার ফিজিক্যাল কম্পোনেন্ট, আমার টোটাল একটা অর্গানাইজেশন বা একটা সোসাইটি বা একটা এনভায়রনমেন্টের আমরা যখন দেখি আমাদের তিনটা কম্পোনেন্ট লাগে, পিপল, প্রসেস, টেকনোলজি। সো আমার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ফিজিক্যাল, বায়োলজিক্যাল এবং হচ্ছে টেকনিক্যাল, এই তিনটা কম্পোনেন্টের কম্বিনেশন করে যখন আমি ডিজিটাল ট্রান্সফরমেশন করছি আমার সোশিও ইকোনমিক্যাল যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে, আমার অর্গানাইজেশন, আমার প্রসেস পলিসি, আমার গভর্নেন্স, আমার প্রোডাকশন মেকানিজম, একদম এগ্রিকালচার থেকে শুরু করে লেখাপড়ার জায়গা এবং ইকোনমি ম্যানেজমেন্ট থেকে শুরু করে পুরো এনভায়রনমেন্টটাকে আমরা যখন ডিজিটালি ইমপ্লিমেন্ট করতে চাই, ডিজিটালি তাকে রূপান্তরিত করতে চাই, ডিজিটালাইজেশনে নিয়ে যেতে চাই, তার জন্য যে টেকনোলজির ব্যবহার, এটাকে আমরা আসলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলছি। এবং এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমাদের অর্গানাইজেশনগুলোকে এভাবে করে তৈরি হতে হবে যেন আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিছু ইমার্জিং টেকনোলজি নিয়ে কাজ করে, যেমন বায়োলজিক্যাল টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, অ্যান্ড দেন হচ্ছে যে আমার ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করা এবং হচ্ছে এই টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করে আমি আমার কৃষি ক্ষেত্রে, আমি আমার শিক্ষা ক্ষেত্রে, আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে জায়গায় এগুলোকে ব্যবহার করে আমি বেস্ট আউটপুটটা আনতে পারি, তার জন্য অটোমেশন। তাহলে এই ফোর্থ রেভলিউশনের ক্ষেত্রে আমরা তো অলরেডি ডিজিটাইজ পথে এবং ডিজিটাইজ অনেক কিছু হয়েছে। তো এই ডিজিটাল ল্যান্ডস্কেপকে আসলে আমাদের কি ইম্প্যাক্ট পড়বে যদি ফোর্থ রেভলিউশনের দিকে যায়? আমরা 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তখন থেকে ভিশন 2021 আমরা ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, তার পার্সপেক্টিভে গভর্নমেন্ট সেক্টরে অনেক ডিজিটালাইজেশন হয়েছে যেখানে আমরা কাজ করছি, এবং সেই সাথে হচ্ছে প্রাইভেট সেক্টরেও অনেক ডিজিটালাইজেশন হয়েছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক ডিজিটালাইজেশন হয়েছে। এখন ব্যাংকিং সিস্টেম কোনোভাবেই আমরা আইসিটি ছাড়া, ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আমরা চালাইতে পারবো না। এবং তার জন্য রেগুলেটরি বডি যেমন সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ তার বিভিন্ন ধরনের রুলস, রেগুলেশন, পলিসি, আইসিটি সিকিউরিটি পলিসি, এই জিনিসগুলো আছে। এখন মূল জায়গাটায় যেটা যেমন আপনি বললেন যে আমার ইউজারের অ্যাওয়ারনেস, ব্যবহার শিখতে হবে এবং ব্যবহার করতে হবে। এখন আমাদের কিন্তু ব্যবহারকারীও আছে এবং ব্যবহার করার জন্য যে অর্থ দরকার সেটাও আমাদের আছে, আমরা করি, কিন্তু আমাদের যে জায়গাটা গ্যাপ, আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেতে গেলে এবং সেটাকে আমরা পুরোপুরি অ্যাডপ্ট করে তার যে বেনিফিট সেটা যদি আমি ঘরে তুলতে চাই পুরোপুরিভাবে, তাহলে আমাদেরকে অবশ্যই ইনোভেশনের দিকে যেতে হবে। তাহলে আমরা যারা অ্যাজ এ প্রযুক্তি কর্মী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ হইতে হবে। এক হচ্ছে এই গ্রুপ অফ পিপল থাকবে যিনারা হচ্ছেন ইনোভেট করবেন, নিউ ইনোভেশন, নিউ টেকনোলজি নিয়ে কাজ করবেন।
ওই ইনোভেটেড টেকনোলজি এই গ্রুপ অফ পিপল থাকবেন যারা হচ্ছে ওগুলোকে ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করবে, যেমন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি। আরেকটা গ্রুপ অফ পিপল থাকবেন ইন্ডাস্ট্রি যারা হচ্ছেন যে এগুলোকে কনফিগারেশন করবেন, ম্যানেজ করবেন, ডে টু ডে অপারেশনাল অ্যাক্টিভিটিতে কাজ করবেন, মনিটর করবেন। আরেকটা গ্রুপ হচ্ছেন যিনারা হচ্ছেন ইউজার, যারা এই টেকনোলজিকে বিজনেসে যে কারণে ইমপ্লিমেন্ট করা হয়েছে, বিজনেসের ওই অপরচুনিটিগুলোকে খুঁজে বের করা, এই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে প্রসেসকে অটোমেট করে তার অপারেটিং কস্ট কমিয়ে অপটিমাম ইউটিলাইজেশনকে বাড়িয়ে অর্গানাইজেশনের বেনিফিটটাকে আনা যায়। মানে একটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা আনা এবং হচ্ছে দেখা যায় খরচ কমিয়ে প্রফিটের পরিমাণ বাড়ানো। আসলে স্বচ্ছতা আসলে প্রফিট এমনিতেই বেড়ে যাবে। জি, কারণ এই স্বচ্ছতার ব্যাপারটা কিন্তু সবসময় এরকম হয় না যে আপনি কোনো একটা মানে অর্থ এদিক সেদিক করলেন, নট নেসেসারি লাইক দ্যাট। আমাকে একটা প্রযুক্তি ব্যবহার করার জন্য আমার অর্গানাইজেশন পারমিট দিল, বাজেট দিল, আমি সেটা কিনলাম, কিন্তু আমি প্রপারলি ইউটিলাইজ করলাম না, ইমপ্লিমেন্ট করলাম না। আবার আমি আইটি থেকে ইমপ্লিমেন্ট করে দিলাম, কিন্তু আমার বিজনেস ইউনিট জানে না কিভাবে এটাকে ব্যবহার করতে হবে, এবং ওনারা ওই জায়গাটাতে গিয়ে কাস্টমারের কাছে যে বেনিফিটটা নিয়ে যাওয়া এবং সেই বেনিফিটটাকে অ্যানালাইসিস করে এমনভাবে কাস্টমারের কাছে প্রেজেন্ট করা যেখানে কাস্টমার তার ব্যবহার করার ক্ষেত্রে ডিজিটালাইজেশনের কারণে তার খরচ কমছে, অর্গানাইজেশনের খরচ কমছে, তাতে কিন্তু দুই পার্টি থেকে কিন্তু ইকোনমি সেভ হয়ে সেই মানিটা অন্য জায়গায় কিন্তু ট্রান্সফার হচ্ছে, ইভেন ইনভেস্টও হচ্ছে, আবার নতুন বিজনেসও তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে। জি, এবং এটা তখন আমার ওভারঅল সোশ্যাল ইকোনমিক্যাল ইমপ্যাক্ট ফেলবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই ফোর্থ রেভলিউশন হয় এবং সেই ক্ষেত্রে আমাদের আসলে সাইবার থ্রেটের পরিমাণ বাড়তে পারে এবং সাইবার নিরাপত্তা প্রয়োজন বেশি হবে। ফোর্থ রেভলিউশনের ক্ষেত্রে সাইবার নিরাপত্তার পরিকাঠামোর কিভাবে প্রস্তুত করতে পারি আমরা? আসলে বর্তমানে আমাদের যে সাইবার নিরাপত্তার জন্য যে ধরনের টেকনোলজি আমাদের দেশে ব্যবহার করা হয়, আমরা হাই এন্ড টেকনোলজি ব্যবহার করছি, আমি কিনে ফেলছি, কিন্তু এটাকে আমি কিভাবে বেটার ইউটিলাইজ করব, তার প্রপার কনফিগারেশন এবং তার ইউটিলাইজেশনটা প্রান্তিক জনগণের কাছে একদম পুছাই দেওয়ার জন্য অ্যাজ এ টেকনোলজি প্রফেশনাল, অ্যাজ এ সাইবার সিকিউরিটি প্রফেশনাল আমি কিভাবে সেই প্রযুক্তিটাকে ব্যবহার এবং তার ইজি অফ ইউজ এবং তার বিজনেস বেনিফিট, কারণ বিজনেস সব কিছু কিন্তু করে হচ্ছে প্রফিটের জন্য এবং সোশিও ইকোনমিক ইম্প্যাক্টের জন্য। এখানে আমার ইকোনমিক্যাল ইম্প্যাক্ট আছে এবং সেই সাথে আমার সোসাইটাল ইম্প্যাক্ট আছে। তো সোসাইটিতে ইম্প্যাক্ট করার জন্য আমি আসলে কোন কোন কাজগুলো করছি, আমি টোটাল প্রপারলি কনফিগার করছি কিনা, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমাদের দেশের জন্য যে জায়গাটা আমাদের আসলে কনসিডার করা দরকার, আমরা যত ধরনের প্রযুক্তি ব্যবহার করি, বিজনেস অ্যাপ্লিকেশন, কিছু কিছু বিজনেস অ্যাপ্লিকেশন ছাড়া বাকি সকল প্রযুক্তি হচ্ছে যে কমার্শিয়ালি অফ দ্য শেল প্রোডাক্ট। এই কমার্শিয়াল অফ দ্য শেল প্রোডাক্ট হওয়ার কারণে তার ভিতরে কি কম্পোনেন্ট আছে তা কিন্তু আমি জানি না। আমরা সিকিউরিটির ভাষায় একটা কথা বলি যে মেইনটেনেন্স হুক, এবং ট্রোজানের কথা আমরা জানি যেটা ব্যাকডোর ক্রিয়েট করে অ্যাটাকার আমার সিস্টেমে ঢুকতে পারে। মেইনটেনেন্স হুক অলসো ওয়ান কাইন্ড অফ ব্যাকডোর, যেটাতে আপনি যদি আপনার সিস্টেমের পাসওয়ার্ড ভুলে যান, আপনাকে কিন্তু যখন ওইএম এর কাছে যাবেন উনি কিন্তু আপনাকে রিসেট করে দিবে। দো এখানে অনেকগুলো রুলস রেগুলেশন আছে, আন্তর্জাতিক আইন কানুন আছে, যেগুলোর কারণে আমরা নিরাপদ বোধ করি যে ওনারা আমাদের সিস্টেমে ঢুকবেন না, কিন্তু পৃথিবীর সিচুয়েশন সবসময় একরকম থাকে না, এটা হতে পারে। এবং আমরা যেই ধরনের ইমার্জিং ইকোনমি এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই জায়গাটাতে আমাদের জন্য সেফ না। এই জন্য আমাদেরকে আসলে কনসেন্ট্রেট করতে হবে সাইবার সিকিউরিটিতে। ট্রুলি যদি আমরা নিরাপত্তা চাই, যে আমাদের নিজেদের নিজেদের সলিউশন ডেভেলপ করা এবং হচ্ছে যে সেটাকে আমাদের কাজে ব্যবহার করা এবং সেটাকে মার্কেট এক্সপোর্ট করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করা। তাতে আমার দুইটা কাজ হবে, একটা হচ্ছে বাহির থেকে কেনার কারণে আমার যে বৈদেশিক মুদ্রা আমাকে পে করতে হয় সেটা আমার কমে যাবে, আর হচ্ছে বাহিরে বিক্রি করতে পারলে সেখান থেকে আমি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এভাবে করে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বেনিফিটটাকে আমাদের দেশের জন্য, আমাদের সোসাইটির জন্য কাজে লাগাইতে পারি। এরপরে যদি আমরা বলি একটা প্রতিষ্ঠান যদি এই ফোর্থ রেভলিউশনের, দ্যাট মিনস তার টোটালি অটোমেশন হয়েছে এবং এই কি ধরনের নিরাপত্তা স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করতে পারে একটা প্রতিষ্ঠান, যে পুরোপুরি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ডেটার ভলিউম বেড়ে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিছু থ্রেড থাকতে পারে, কিছু হোল থাকতে পারে। তো এইগুলোই আসলে এগুলো মেনটেন করে একটা প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তা করার জন্য কি সে কৌশল অবলম্বন করতে পারে? জি, যেটা আমরা শুরু করছিলাম যে আমরা যে কোনো অর্গানাইজেশনকে যখন দেখি, অর্গানাইজেশনের তিনটা কোর কম্পোনেন্ট, থ্রি পিলার, পিপল, প্রসেস, টেকনোলজি।
আপনি যখন সাইবার সিকিউরিটির কথা বলবেন বা গুড গভর্নেন্সের কথা বলবেন, এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। যে ইউ হ্যাভ এ টন অফ মানি, আপনি বাজারে গেলেন, কারণ বাজার গিয়ে বললেন যে আমাকে 1 ট্রাক টাকা আনছি, ওই টাকা দিয়ে সিকিউরিটি দেন, এটা পসিবল না। এটা ইউ ক্যানট বাই সিকিউরিটি, উই ক্যানট বাই সিকিউরিটি, ইটস এ প্রসেস, ইটস এ কালচার। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য আমাদের প্রথম কাজটাই হচ্ছে পলিসি প্রসেস ডেভেলপ করা। যে আমি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, লেটস সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের সরকার অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা প্রপারলি যাতে ব্যবহার হয় সেই জন্য একটা ড্রাফট পলিসি বা আইন তৈরি করার জন্য কাজ করছেন এবং ড্রাফট তৈরি করা হয়েছে। এর আগে এখন আমাদের সাইবার সিকিউরিটি পলিসি আছে, অ্যাক্ট আছে, সাইবার সিকিউরিটি আইন আছে, এর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল। তার মানে যুগের প্রয়োজনে যখন আমরা প্রযুক্তি ব্যবহার করব, সেটা যাতে খারাপ লোকেরা খারাপ কাজে ব্যবহার করতে না পারে, মানব সভ্যতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেই জন্য আমাদের প্রসেস, পলিসি এবং আইন, এই ব্যাপারগুলোকে আমাদের দরকার। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আমি ব্যবহার করছি, লেটস সে ইমার্জিং টেকনোলজি ফর 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাডপশন, তখন আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে কিন্তু মেশিনের মতো করে, মেশিন মানুষের মতো কাজ করে আমাকে কিছু ডেটা দিবে। লেটস সে আমার কাছে 1 কোটি ডেটা আছে, কাস্টমারের ট্রানজ্যাকশন আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে হচ্ছে অ্যানালাইসিস করে বলে দিবে যে কোন কাস্টমারের ট্রানজ্যাকশন বিহেভিয়ার কি। তার উপর ডিপেন্ড করে আমি একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস, একটা প্রোডাক্ট আমি বা সার্ভিস ডিজাইন করলাম, যেটা আমি কাস্টমারের কাছে সেল করে কাস্টমারের জীবনমান উন্নয়নে আমি ভূমিকা রাখতে পারবো, সেই সাথে হচ্ছে আমার অর্গানাইজেশনের জন্য আমি টাকা ইনকাম করতে পারবো। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পাওয়া তথ্যকে কিন্তু আমি মানুষের বিরুদ্ধে, এগেনস্ট হিউম্যানিটি, এটাও কিন্তু আমি করতে পারি। তাহলে আমার কিন্তু এখানে কমিটমেন্ট, প্রসেস, তারপর হচ্ছে আমার ব্রেইন, ইথিক্স, কোড অফ কন্ডাক্ট এবং সেই সাথে আইন অন টপ অফ থাকতে হবে। কারণ যদি কেউ কখনো মিস করে, যাতে আইন প্রয়োগ করা যায় এবং খারাপ লোকেরা এই ধরনের কাজ থেকে দূরে থাকে। তো এই ব্যাপারগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করা। সো ইমার্জিং টেকনোলজিকে আমরা যদি এই ক্ষেত্রে মনে হয় আইওটি ডিভাইসগুলো, যখন আমরা একটা ইন্ডাস্ট্রিতে যে ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে কানেক্ট হবে, এবং আমরা যদি বলি এগ্রিকালচারের সাথে ইন্টারনেটের সাথে কানেক্ট হবে, এই আইওটি ডিভাইসের জন্য একটা বড় থ্রেট হতে পারে বিজনেসের জন্য। জি, কারণ আমরা আইওটি ডিভাইসের কথা বলছি, কিন্তু আসলে আমরা এখন এর চেয়ে বড়, আইওটি ডিভাইসের চেয়ে ডেঞ্জারাস জিনিস নিয়ে ঘুরি, সেটা হচ্ছে আমরা স্মার্টফোন নিয়ে ঘুরছি। তো স্মার্টফোন নিয়ে যখন আমরা ঘুরছি, আমাদের ফেসবুক ওপেন থাকে, আমরা কিন্তু ফেসবুকে হচ্ছে যে আপনাকে মনিটরিং করা যায়, আপনি কোথায় যাচ্ছেন, গুগলে আপনার কিন্তু লোকেশন মনিটরিং করা যায়, ইভেন আপনি চ্যাট জিপিটি ইউজ করতে করা যায়, মনিটরিং করতেছে। আপনি যদি এগুলো সব ফিচার বন্ধ রাখেন, আপনি কিছুটা সেফ। কিন্তু এখানে আমরা এত বেশি অ্যাপ্লিকেশন ইউজ করি এবং আইফোন ইউজ করি বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তার যে অ্যাপ অপারেটিং সিস্টেমটা আছে, তার মধ্যে অনেক মেকানিজম আছে যেগুলোর মাধ্যমে আমাদেরকে মনিটরিং করা যায়। আমাদের এই ডেটাগুলো নিয়ে কিন্তু বিভিন্ন অ্যানালাইসিস হয়, সেই অনুযায়ী প্রোডাক্ট সার্ভিসগুলো ডিজাইন করছে আন্তর্জাতিক কোম্পানিগুলো। তো এই এবং এখানে কিন্তু আমাদের প্রাইভেসিও নষ্ট হইতে পারে, কারণ আমি আমার সাইবার সিকিউরিটির কাজের ক্ষেত্রে গত 12-13 বছরে আমি এরকম অনেক ইনসিডেন্ট আমি শুনেছি, ফেস করেছি এবং ইনভেস্টিগেশনও কাজ করেছি, যেখানে হয়েছে যে আপনার হয়তো মোবাইলটা আছে কিন্তু ক্যামেরাটা অফ আপনার পকেটে, বাট এটা কন্টিনিউয়াসলি রেকর্ডিং ইউর অ্যাক্টিভিটিস এবং ভয়েসেস। তারপরে হচ্ছে যে আপনি ক্যামেরাটা, ল্যাপটপে ক্যামেরা আছে বা মোবাইলে ক্যামেরা রাখছেন, ইটস মানে অফ, বাট ইটস রেকর্ডিং ইউর সিন, your room scene and others. So এই যে ব্যাপারগুলো হয়, এগুলো কিন্তু খুবই সেনসিটিভ। আমরা যখন ব্যবহার করি, আমাদেরকে প্রসেস পলিসি, এটা হাইজিনটা আমাদেরকে জানতে হবে। আমাদের যেরকম আমরা কিভাবে খাবো, এটার জন্য যেরকম একটা প্রসেস আছে, মানে এই জন্য আসলে একটা কথা বলে যে যেহেতু যখন আপনি কোনো কিছুকে সম্পদ মনে করবেন, সেটার আসলে নিরাপত্তা প্রয়োজন মনে করবেন, আর যখন আপনি নিজের এটা সম্পদ মনে করবেন, এইটার নিরাপত্তা কিভাবে দিতে হয়, এটা আপনাকে শিখতে হবে, আমাকে শিখতে হবে। আসলে যার সম্পদ, এটা রক্ষা করার জন্য তার কিছু একটা হলেও শিখতে হবে, এটা অটোমেটিক হবে না। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসবো। আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। তো আমরা যেখানে ছিলাম 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই ক্ষেত্রে আমরা যদি বলি সাইবার নিরাপত্তা যদি ব্রিচ হয় অথবা লঙ্ঘন হয়, সেক্ষেত্রে অর্থনৈতিক কী ধরনের প্রভাব পড়তে পারে? এটার ইউজেসের অর্থনৈতিক প্রভাব
নেগেটিভটা বলার আগে আমরা যদি পজিটিভটার দিকে যাই, যেটা বলছিলাম যে আমরা কিন্তু ওভারঅল আমাদের পুরো জনগোষ্ঠীর, আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশ ভিশনে আমরা মুভ করছি, স্মার্ট সিটিজেন ডেভেলপ করা, স্মার্ট গভর্নমেন্ট ডেভেলপ করা, স্মার্ট ইকোনমি ডেভেলপ করার জন্য আমার এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাকে অনেক হেল্প করবে। কারণ প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের উৎপাদন বাড়াইতে, ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন, সেই সাথে হচ্ছে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য কাজ করতে পারি। এবং যখনই এটার যদি কোনোভাবে মিসইউজের ব্যাপার আসে, দেখেন যে 2016 সালে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা সাইবার অ্যাটাক হয়, যে একটা ম্যালওয়্যার দিয়ে, নাম হচ্ছে কার্বেনাক। 31টা দেশের 100টা ব্যাংকে তারা হচ্ছে অ্যাটাক করে এবং $1 বিলিয়ন চুরি করে নিয়ে যায়। তারা যেটা করছে, মেইলের মধ্যে ফিশিং মেইল দিয়ে দিছে, যে মেইলটা ওই অ্যাটাচমেন্টটা ছিল হচ্ছে ম্যালওয়্যারটা, ইউজাররা না বুঝে হচ্ছে যে ম্যালওয়্যারটা নামাইছেন, পরবর্তীতে ওনারা ওটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায় যখন ক্লিক করা হয়। দেন টেলারের মডিউলটাকে, কোর ব্যাংকিং সিস্টেমের টেলার মডিউলটাকে কম্প্রোমাইজ করে তারা হচ্ছে যে বিভিন্নভাবে, যে লেটসে কারো অ্যাকাউন্টে $1,000 আছে, এটাকে $10,000 করে দেয়, অ্যান্ড $9,000 হচ্ছে ওরা ডিফারেন্ট চ্যানেল লাইক ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, এটিএম, পজ, এগুলোর মাধ্যমে টাকাগুলোকে বের করে নিয়ে যায়। তো এটা কিন্তু কোনোভাবে আইডেন্টিফাই করা যায় না, অনেক পরে গিয়ে এই ইনভেস্টিগেশনটা হয়, তখন অ্যাকচুয়াল পাওয়া যায়। কিন্তু যারা সাইবার অ্যাটাক করে, এই অ্যাটাকারদেরকে, ক্রিমিনালদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যায় না, এবং এদের আসলে ধরাছোঁয়ার বাইরে। তার কারণটা হচ্ছে যে ডিজিটাল ওয়ার্ল্ডটা হচ্ছে ভোলাটাইল। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এইটা শুনলে আবার সাধারণ জনগণ ভয় পাবেন। আসলে সাইবার অ্যাটাক করাটা সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। এইটাকে প্রিভেন্ট করা এবং যাতে না হয়, একটু আগে আপনি যে কোশ্চেনটা করছেন, আমাদের প্রিভিয়াস যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা কিভাবে এটাকে আসলে মানে প্রতিরোধ করার জন্য প্রথম কথা হচ্ছে নিজের প্রযুক্তি নিজে তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যারা এই প্রযুক্তি ব্যবহার করবে তাদেরকে হাইলি স্কিলড হইতে হবে। সচেতনতা শুধুমাত্র সাধারণ ইউজারদের জন্য না, এন্ড ইউজারদের জন্য না, সচেতনতা টেকনোলজি প্রফেশনালদের জন্য, সচেতনতা একজন সাইবার সিকিউরিটি প্রফেশনালের জন্য, একজন সার্টিফাইড সাইবার সিকিউরিটি প্রফেশনাল হু ইজ ডেজিগনেটেড ফর সাইবার মেইনটেইনিং এন্ড ম্যানেজিং সাইবার সিকিউরিটি। নৈতিক দিক থেকেও তাদেরকে ইথিক্যাল এবং মোরাল স্পিরিচুয়াল হতে হবে, যার উপর ভিত্তি করে যে আমার কাজটা, আমার ডিউটিটা আমি প্রপারলি পালন করব। তারপর হচ্ছে আমার প্রপার মনিটরিং সিস্টেম, ডিটেকশন মেকানিজম থাকতে হবে, এবং রেসপন্স করার ইমিডিয়েট রেসপন্স করার অ্যাপ্রোচ থাকবে, ইনসিডেন্ট রেসপন্স করার যে ব্যাপারটা, সেই জায়গাটায় আমাদেরকে থাকতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের দেশে বা আমরা যে ইন্ডাস্ট্রিগুলিতে আছে, তো সাধারণত বিদেশ থেকে বিদেশি সফটওয়্যার আমরা কিনে ইউজ করতেছি, দ্যাট মিনস আমরা ইউজার হয়ে যাচ্ছি, দ্যাট মিনস আমরা শুধু ডুয়ার হয়ে যাচ্ছি, থিঙ্কার কিন্তু হতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি বিভিন্ন সফটওয়্যার সলিউশন এবং ফায়ারওয়াল যদি আমাদের দেশে কিভাবে এটা আমরা নিজেরা তৈরি করতে পারি এবং ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করতে পারি? অ্যাকচুয়ালি এটা তৈরি করার জন্য আমাদের প্রথমত দরকার হচ্ছে কমিটমেন্ট, যে সদিচ্ছা, আমি এটা করতে চাই। তারপরে এই কথাটা বলার পরে কিন্তু এই জিনিসটা আছে, আমি ফান্ডটা পাবো কোথায়। জি, এখন আমাদের দেশে বিজনেস যেভাবে হয়, এন্টারপ্রেনার যারা আছেন ওনারা যদি ইনোভেশন এবং নিউ প্রোডাক্ট সলিউশনকে ডেভেলপ করার জন্য টাইম স্পেন্ড করেন, ইনভেস্টমেন্ট করেন, তাহলে সম্ভব। এবং আমাদের আইটি সেক্টরে কিন্তু অনেকেই আছেন, অনেক তরুণ আছেন, তারপর হচ্ছে অনেক সিনিয়ররা আছেন যারা হচ্ছেন যে ইনভেস্ট করেছিলেন যে আইটি বিজনেস বা আইটিতে নতুন প্রোডাক্ট সার্ভিস এগুলোকে ডেভেলপ করার জন্য। কিন্তু এটা আমরা প্রপারলি এভাবে করতে পারিনি, কারণ যেহেতু আমাদের হচ্ছে যে ট্রেডিং একটা অ্যাপ্রোচ আছে। কিন্তু প্রেজেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইউনিভার্সিটিগুলোর কারিকুলাম কিন্তু এভাবে করে ডেভেলপ করা হচ্ছে যেন আমাদের হ্যান্ডস অন স্কিলফুল পিপল আমরা দিতে পারি, যারা দেশে কাজ করবেন এবং বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে আবার পাঠাবেন। এই ক্ষেত্রে আমার মনে হয় একটু আস্থার কোনো অভাব আছে কিনা, যে বিদেশি প্রোডাক্টের উপর আস্থা আছে, আমাদের দেশের প্রোডাক্টের উপর আসলে এই যে আস্থাটা, এটা একটা সত্যি কথা যে আস্থা নাই। এখন আস্থাটা তো আর আপনার এমনি এমনি তৈরি হবে না। আস্থাটা তৈরি হওয়ার জন্য আপনাকে একটা প্রসেস, যেমন একটা সফটওয়্যার ডেভেলপের জন্য CMMI সার্টিফিকেশন লাগে, যে এই যে কোম্পানি সফটওয়্যার ডেভেলপ করে তারা পুরো BRD, SRS, তারপর হচ্ছে কোডিং, দেন কোয়ালিটি অ্যাসুরেন্স, সাইবার সিকিউরিটি টেস্টিং, UAT, দেন হচ্ছে তার সেটাকে আমি প্রোডাকশনে দিচ্ছি, ইমপ্লিমেন্টেশন, লাইফ সাইকেলের
সাইকেলের ভিতর কিন্তু এটা চলে আসে, তার ফুল লাইফ সাইকেলের মধ্যে এই জিনিসটা আছে। এইটা মেনটেন করতে গেলে এক একটা জায়গায় এক একটা ধাপে এক একজন লোক কাজ করে। আমাদের এখনো ধারণাটা হচ্ছে যে যারা আইটি ম্যানেজ করে, অর্থাৎ এন্ড ইউজার, আমরা যারা কর্পোরেটে আইটি কাজ করি আর যারা কোডার, ওনারাই হচ্ছেন যে আইটি প্রফেশনাল। দ্য পিপল হু প্রিপেয়ার দ্য বিআরডি, এসআরএস এন্ড প্রিপেয়ার ডেভেলপিং দি আর্কিটেকচার, তাদের ব্যাপারে কিন্তু আমরা পুরোপুরি হচ্ছে যে উদাসীন। তো এই জন্য এই যে লাইফ সাইকেলটা, এই যে ফ্লো, এই ফ্লোর মধ্যে যখন গ্যাপ থাকবে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট আসবে না, তখন লোকে কিনতে চাবে না। তারপর হচ্ছে এন্ড সাপোর্ট দেয়া। আমরা যখন লোকাল সফটওয়্যার কিনতে চাই, আমরা হচ্ছে যে দামে কিনতে চাই তার থেকে 10 গুণ দামে আমরা বিদেশি সফটওয়্যার কিনতে চাই। এর কারণে যে আফটার সেল সার্ভিসটা আসলে আমাদের কাজ মনে ডেভেলপ করতে হবে, আফটার সেল সার্ভিসটা ডেভেলপ করতে হবে। এবং আমাদের মানে আমরা যারা, যেমন একটা আপনি যদি সাপ্লাই চেইন চিন্তা করেন একটা বিজনেসে, যে আইটি বিজনেসে সাপ্লাই চেইন, যে একজন এন্টারপ্রেনার আছেন একটা অর্গানাইজেশন, হয় উনি ট্রেড করেন, না হলে নিজে ডেভেলপ করেন, ইনোভেট করেন, দেন উনি মার্কেট করেন। আমি অ্যাজ এন ইউজার একটা অর্গানাইজেশনের আমি একজন ইউজার হিসেবে আমি কিন্তু সেটা কনজিউম করি, করে আমি দেই, এইটার বেনিফিটসটা আমি আমার কাস্টমারের কাছে পৌঁছাই দেই। এই যে তার সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইনটাকে, তার মানে কি আপনি শুধু বানাইলে তো হবে না, আমাকেও কিনতে হবে। রাইট। সো মাইন্ডসেট ফ্রম দি এন্টারপ্রেনার, ডেভেলপার অ্যান্ড দি প্রকিউরিং এন্টিটি, আমরা যারা কাজ করি, আমাদের যদি এই মানে বোথ পার্টি ফুল লাইফ সাইকেলে আমরা যারা আছি, এই জায়গাটাতে আমাদের কমিটমেন্ট এবং আমাদের এডুকেশন সিস্টেমটাকে আরও এমনভাবে সাজানো যেখানে আমাদের পিপলরা শুধুমাত্র ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করে বের হয়ে দেশের বাইরেই চলে যাবে না, যাবেন স্বাভাবিক ব্যাপার, আবার আসবেন, বা যারা দেশে থাকবেন ওনারা ভালো কিছু করার জন্য, নতুন প্রোডাক্ট ডেভেলপ করার জন্য কাজ করবেন। এবং আমরা যখন কারো সম্পর্কে এরকম জানবো, তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, এবং আমার দেশে তারা থেকে কাজ করবে এটাই আশা করি আমরা। এটলিস্ট সম্মানটা করব, যদি টাকা পয়সা দিতে নাও পারে। জি, আসলে এরপরে যদি আমরা বলি যে আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি এবং বেসরকারি অবকাঠামো যেগুলো আছে, সেক্ষেত্রে আমরা সাইবার থ্রেট থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি বলে মনে করেন? আসলে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমাদের গভর্নমেন্ট গত 2021 সালে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার ডিক্লেয়ার করেছেন 34 বা 39টা অর্গানাইজেশনকে। সারা পৃথিবীতে বিভিন্ন সার্ট বা গভর্নমেন্ট ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিক্লেয়ার করে। ক্রিটিক্যাল এর মধ্যে আমাদের ড্যাম, এনার্জি সেক্টর, তারপরে হচ্ছে হসপিটালাইজেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, অ্যান্ড দেন আমাদের ফিনান্সিয়াল সেক্টর, এগুলা হচ্ছে যে সাইবার সিকিউরিটির জন্য থ্রেট। অ্যাজ এ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এগুলোর জন্য আসলে কিন্তু একই ধরনের ব্যাপার, যে এগুলাতে আমার পুরো ইকোনমি আমার এই এটার উপরে বিল্ড থাকবে। আমাদেরকে চিন্তা রাখতে হবে আমরা যেন এগুলাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করি। যে জায়গাগুলোতে আমরা নিজেদের সফটওয়্যার বা নিজেদের সলিউশন ব্যবহার করতে পারি, সেই জায়গাটা অ্যাডপ্ট করা এবং কন্টিনিউয়াস মনিটরিং করা, প্রসেস পলিসি ডেভেলপ করা, এবং সবার মধ্যে ওই অ্যাপ্রোচটা নিয়ে আসা যে আমাকে আসলে প্রসেস পলিসি ডেভেলপ করে প্রসেস পলিসি মেনেই কাজ করতে হবে, এবং এটার জন্য আমি অ্যাকাউন্টেবল। তাহলে আমরা আসলে সুশাসন নিশ্চিত করতে পারবো। এবং যেখানে সুশাসন থাকে, সুশাসন মানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আপনাকে আমার দায়বদ্ধতা, আমার জবাবদিহিতা আছে, তখনই কিন্তু হয়তো আমি আমার কাজটা প্রপারলি করব এবং আমি আমার বিজনেসকে বেস্ট আউটপুট দিতে পারবো ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি। এই মুহূর্তে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আবারও অনেক অনেক ধন্যবাদ আপনারা কষ্ট করে শোনার জন্য। এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আমাদের অর্থনৈতিক বিভিন্ন ব্যবস্থাপনা থেকে শুরু করে সব ধরনের কাজ নিরাপত্তার সাথে চালাবো, এবং ডিজিটাল ডিভাইস ইউজ করার ক্ষেত্রে আমরা ডিজিটাল হাইজিন মেনে চলবো, ডুজ অ্যান্ড ডোজ মেনে চলবো। সবাই নিরাপদ থাকুন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল চতুর্থ শিল্প বিপ্লব যাত্রায় সাইবার চ্যালেঞ্জ। তো আমরা যেহেতু চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রি এবং কৃষিখাত সব কিছুই অটোমেশনের দিকে যাচ্ছে, আমাদের ডাটাগুলি বিগ ডাটা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই ডেটাগুলোকে, এই তথ্যগুলোকে এবং এই ফিনান্সিয়াল ডাটাগুলোকে, আমাদের অবকাঠামোগুলোকে নিরাপত্তা দেওয়া। তো সেক্ষেত্রে আমরা সবাই নিজ নিজ জায়গায় থেকে আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ডিভাইস যারা আমরা ইউজ করি, স্মার্ট ডিভাইস থেকে আমাদের অ্যাকাউন্ট এবং আমাদের তথ্য এবং আমাদের সম্পদকে রক্ষা করার জন্য আমরা সচেতন হব, এবং আমাদের সম্পদকে আমরা রক্ষা করার জন্য আমরা লার্নিং করার চেষ্টা করব কিভাবে এই বিষয়গুলোকে নিরাপত্তা দিতে পারি এবং আমরা নিরাপদ থাকতে পারি।
আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর 12টা 5 মিনিটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।